কোটা সংস্কার আন্দোলন, কাদের ইন্ধনে দুবাইয়ে বিক্ষোভ, হচ্ছে তদন্ত। জানাবো এক দফার দাবি, ফখরুলের বিবৃতি তিনি নিজেই জানেন না। আরও জানাবো আওয়ামী লীগের উট পাখি নীতি। এবং সর্বশেষ জানাবো মিয়ানমার থেকে গুলি এসে পড়ছে টেকনাফ সীমান্তের ঘরবাড়িতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কোটা সংস্কার আন্দোলন, কাদের ইন্ধনে দুবাইয়ে বিক্ষোভ, হচ্ছে তদন্ত। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ মিশনের পাশে একদল প্রবাসী বিক্ষোভ করেন। ওই বিক্ষোভ কাদের অর্থায়নে এবং ওই বিক্ষোভ কাদের আয়োজনে অনুষ্ঠিত হয় তা খতিয়ে দেখা হচ্ছে। আমিরাতের সরকার বিষয়টি তদন্ত করে দেখছে। কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে। কূটনৈতিক সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সৌদি আরবেও একই সময় প্রবাসীরা বিক্ষোভ করেন। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন প্রবাসীরা। বিদেশি কোনো নাগরিকের রাজনৈতিক বা এমন ধরনের বিক্ষোভ করা দেশটির আইনের পরিপন্থী। আমিরাতের ওই সব বিক্ষোভ থেকে দেশটি 54 জনকে গ্রেফতার করে শাস্তি দিয়েছে। তার মধ্যে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। একজনকে 11 বছর আর বেশ কয়েকজনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে। ওই বিক্ষোভের পেছনে কারা অর্থ দিয়েছে এবং কারা বিক্ষোভ অনুষ্ঠানের আয়োজন করেছে সে বিষয়ে আমিরাতের আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। আমিরাতে বাংলাদেশ মিশনের একটি কূটনৈতিক সূত্র বলেছে, আমিরাতের আইন ভঙ্গ করে কারা ওই বিক্ষোভের আয়োজন করেছিল, নেপথ্যে কারা, এইসব বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমরা তাদের ফাইন্ডিংসের অপেক্ষায় আছি। এদিকে বাংলাদেশের চলমান ঘটনা নিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশন প্রধানদের বৃহস্পতিবার ইমেইলে একটি জরুরি চিঠি দিয়েছেন। এর আগে একই ইস্যুতে পররাষ্ট্র সচিব মিশন প্রধানদের আরও 5টি চিঠি দেন। ওই চিঠিতে বলা হয়, আপনারা বাংলাদেশের চলমান পরিস্থিতি সম্পর্কে মন্ত্রণালয়ের পাঠানো ভিডিও ফুটেজ এবং ব্রিফিং নোট পেয়েছেন। আপনাদের কাছ থেকে বিভিন্ন ইস্যুতে সহযোগিতা প্রত্যাশা করছি। এতে বলা হয়, আপনারা কি স্বাগতিক দেশের সরকারকে বাংলাদেশের চলমান ঘটনা নিয়ে ব্রিফ করেছেন? তাদের প্রতিক্রিয়া কেমন ছিল? বাংলাদেশের চলমান ঘটনা নিয়ে আপনার ওখানকার স্থানীয় মিডিয়া কি কোনো প্রতিবেদন ছেপেছে? তাদের প্রতিবেদনে কি বাংলাদেশ নিয়ে নেতিবাচক কোনো তথ্য রয়েছে? আপনি কি প্রকৃত ঘটনা জানানোর জন্য সংশ্লিষ্ট মিডিয়া কর্মীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন? কোটা আন্দোলনকে ঘিরে আপনার মিশনের আশেপাশে কি কোনো বিক্ষোভ হয়েছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ন্ত্রণ করা এখন আমাদের মূল চ্যালেঞ্জ। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে জানাবেন। এক দফার দাবি, ফখরুলের বিবৃতি তিনি নিজেই জানেন না। গত শুক্রবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে একটি বিবৃতি গণমাধ্যমে দেওয়া হয়। ওই বিবৃতিতে এক দফার দাবিতে জাতীয় ঐক্যের আহ্বান জানানো হয়। জামায়াত সহ সকল রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সরকার পতনের আন্দোলনে সামিল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান বিএনপির মহাসচিব। কিন্তু ওই বিবৃতিটি গণমাধ্যমে যাওয়ার আগে ঘুণাক্ষরেও বিবৃতিটি সম্পর্কে কিছু জানতেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটি নিয়ে এখন বিএনপির মধ্যেই তোলপাড় চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নন, বিএনপির অনেক সিনিয়র নেতাই এই বিবৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এর ফলে নতুন ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে বলে তারা ধারণা করছেন। এই বিবৃতিতে জামায়াতের সঙ্গে ঐক্যের কথা বলা হচ্ছে। এর ফলে পশ্চিমা দেশগুলো বিএনপির প্রতি আবার আস্থা হারাবে বলেই অনেকে মনে করছেন। 2018 নির্বাচনের পর থেকে বিএনপি জামায়াতের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার নীতি গ্রহণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সব পশ্চিমা দেশগুলো সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ মোকাবেলার স্বার্থে বিএনপিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের অবয়ব রাখার জন্য জামায়াতের সঙ্গে সম্পর্ক না রাখতে পরামর্শ দেয়। সেই পরামর্শের অংশ হিসেবেই বিএনপি 20 দলীয় জোটকে পরিত্যক্ত ঘোষণা করে এবং অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে আন্দোলনের চেষ্টা করে। এ সময় জামায়াত রাজনৈতিকভাবে অপয়ান্ত হয়ে পড়ে। কিন্তু 2024 নির্বাচনের আগে 2023 সালে জামায়াতের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করে বিএনপি। এই সম্পর্ক তৈরির পেছনে নেপথ্যে ভূমিকা রাখেন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। মূলত তারেক জিয়ার আগ্রহের কারণেই জামায়াতের সঙ্গে আবার নতুন করে সম্পর্ক তৈরি হয় বিএনপির। আর এবার কোটা সংস্কার আন্দোলনে বিএনপি মূলত জামায়াতের নেতৃত্বে আন্দোলন করেছে। এই আন্দোলনের মূল পরিকল্পনা এবং বাস্তবায়নকারী ছিল স্বাধীনতা বিরোধী জামায়াতের। অন্যদিকে বিএনপি তারেক জিয়ার আগ্রহে এবং অতি উৎসাহের কারণ এই আন্দোলনে যুক্ত হয়। বিএনপি যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল তারা সকলেই তারেকপন্থী হিসেবে বিবেচিত। এখন বিএনপিকে এর মাশুল দিতে হচ্ছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গ্রেফতার হয়েছেন সহিংসতার অভিযোগে। একাধিক মামলায় আসামি বিএনপির শীর্ষ নেতারা।
এরকম পরিস্থিতিতে বিএনপি আবার সাংগঠনিকভাবে মুখ থুবড়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি সংকটে হয়েছে জামায়াত এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে গাঁটছড়া বাঁধার কারণে। বিএনপিকে আবার আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। বিশেষ করে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল জঙ্গি এবং সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে পারে কিনা এই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। বিভিন্ন দূতাবাস থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই বিবৃতির ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হচ্ছে। কোন প্রেক্ষাপটে তারা জামায়াতের সঙ্গে ঐক্য করতে চাইছেন, বিশেষ করে বর্তমানে সহিংসতা এবং তাণ্ডবের মূল হোতা যেখানে জামায়াতকে চিহ্নিত করা হচ্ছে, ঠিক সেই সময় বিএনপি কেন জামায়াতের সঙ্গে প্রকাশ্যে ঐক্যের ঘোষণা দিল তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এই সমস্ত প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব সাফ জানিয়ে দিয়েছেন যে এই বিবৃতির বিন্দু বিসর্গ তিনি জানেন না। এই বিবৃতি এসেছে লন্ডন থেকে এবং বিএনপির কেন্দ্রীয় কোনো নেতার পরামর্শ ছাড়াই বিবৃতিটি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়েছে। ফলে তারেক জিয়ার অপরিণামদর্শী রাজনীতির কারণে বিএনপি আরেকবার বিপদগ্রস্ত হচ্ছে। শুধু দেশ নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিএনপিকে এখন জঙ্গিবাদ সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দল হিসেবে চিহ্নিত করা হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছেন বিএনপির অনেক নেতাই। আওয়ামী লীগের উট পাখি নীতি। উট পাখি যখন ঝড় আসে তখন তাদের মুখ বালির ভেতর গুজে রাখে। তাদের ধারণা যে তারা মুখ লুকিয়ে রাখলে ঝড় দুর্যোগ দেখতে পারবে না, ফলে তারা বেঁচে যাবে, তাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। এরকম থাকার কারণে অনেক উট পাখি দুর্যোগে বিপর্যস্ত হয়, মৃত্যুবরণ করে। আওয়ামী লীগের সাম্প্রতিক সময়ে অবস্থা হয়েছে অনেকটাই উট পাখির মতো। জুলাই তাণ্ডবে জামায়াত শিবিরের নাশকতায় আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতার হতশ্রী চেহারা ফুটে উঠেছে। কিন্তু আওয়ামী লীগ এখন সেই হতশ্রী অবস্থার সত্য অনুসন্ধান না করে বরং সবকিছু অস্বীকার করার সংস্কৃতি গ্রহণ করেছে। এর পরিণাম আওয়ামী লীগের জন্য খারাপ হতে পারে বলেই অনেকে মনে করছে। বরং আত্মসমালোচনার মাধ্যমে সংগঠনের যে ক্ষতিচিহ্নগুলো দেখা দিয়েছে সেই ক্ষতিচিহ্নগুলো সারিয়ে তোলাই হলো একটি রাজনৈতিক দলের কাজ। কিন্তু সেই কাজটি আওয়ামী লীগ এখন পর্যন্ত হাত দিতে পারেনি। উপেক্ষার নীতি এখনও আওয়ামী লীগকে বিভ্রান্ত করে রেখেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। জামায়াত শিবির এবং বিএনপি পরিকল্পিতভাবে 18 জুলাই থেকে সারা দেশে যে নাশকতা করা ছিল, সেই নাশকতায় আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর দুর্বলতার চিত্র সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তা মোকাবেলা করতে পারেনি। এই ঘটনায় ছাত্রলীগের দৈন্যদশা যেন ফুটে উঠেছে, তেমনি ফুটে উঠেছে অন্যান্য সহযোগী সংগঠন এবং আওয়ামী লীগের। কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ এই সব ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এটি যেন সম্পূর্ণ একটি আওয়ামী লীগের জন্য ভিন্ন অভিজ্ঞতা, ভিন্ন প্রেক্ষাপট। অতীতে আওয়ামী লীগ যেখানে সাংগঠনিক ব্যর্থতা পেয়েছিল সেখানেই ব্যবস্থা গ্রহণ করেছিল। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনার পর তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ যথাযথভাবে প্রতিরোধ এবং প্রতিবাদ করতে পারে না। এই কারণে এক সপ্তাহের মধ্যে যুবলীগের 100 কমিটি বাতিল করে দেওয়া হয়েছিল, নতুন কমিটি গঠন করা হয়েছিল। যে কোনো সংকটে এরকম দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু এবার সংকটে আওয়ামী লীগ এখন পর্যন্ত কিংকর্তব্য বিমূঢ়। আওয়ামী লীগের অন্যতম প্রধান সহযোগী সংগঠন হলো ছাত্রলীগ। ছাত্রলীগ এবার বেধড়ক মার খেয়েছে। সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে হল থেকে বের করে দিয়েছে। এরকম পরিস্থিতি ছাত্রলীগের অতীতে কখনো হয়েছে কিনা কারো জানা নেই। কিন্তু এই ঘটনার পর এখন ছাত্রলীগ নির্বিকার। ছাত্রলীগের অনেক নেতার বিরুদ্ধে নানা প্রশ্ন উঠেছে, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যুবলীগ আওয়ামী লীগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। যুবলীগকে সবসময় রাজপথে আওয়ামী লীগের প্রাণশক্তি হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এবার সংকটে যুবলীগ ছিল নিষ্ক্রিয়। যুবলীগের চেয়ারম্যান বিদেশে অবস্থান করছেন, অন্যদেরকেও মাঠে দেখা যায়নি। যুবলীগের ভগ্নদশায় এবার পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এখন পর্যন্ত আওয়ামী লীগ যুবলীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা নেই। ঢাকা মহানগরীর 2টি কমিটির কোনোটি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি, অথচ 2 মহানগর কমিটির মেয়াদ শেষ হতে চলল। এর মধ্যে কমিটি বাণিজ্যের অভিযোগ উঠেছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনে লাখ লাখ টাকা লেনদেন হয়েছে এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবার দেখা গেছে যে ঢাকা মহানগর আওয়ামী লীগ বলতে কিছু নেই, আছে কিছু নাম মাত্র। এই অবস্থা থেকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের ব্যবস্থা গ্রহণ করা জরুরি, কিন্তু আওয়ামী লীগ সেটাও করছে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, বাস্তবতার নিরীক্ষে আওয়ামী লীগ যদি দ্রুত নিজেদের দলের শুদ্ধি অভিযান না করে, দলের ত্যাগী পরীক্ষিত নেতাদের সামনে না আনে, তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য আরও বড় সংকট অপেক্ষা করবে। আওয়ামী লীগ কি উটপাখি নীতি অবলম্বন করবে না বাস্তবতাকে আলিঙ্গন করবে, সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক,
এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হওয়া সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।